অজানা কারণে এক কোরিয়ান পরিবার সময়ের সাথে সাথে নির্বংশ হয়ে যাচ্ছে। অভিশাপ কাটাতে কবর থেকে তুলতে হবে 100 বছরের পুরনো এক কফিন। কিন্তু কেউ জানতো না কফিন তোলার সাথে সাথে একের পর এক ভয়ঙ্কর রহস্য সামনে আসতে শুরু করবে। তো চলুন এই রহস্যগুলো কাটিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বাদ নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সাথে আছি আমি শখের এক্সপ্লেইনার। সিনেমাটি শুরু হয় লস অ্যাঞ্জেলেসের পটভূমিকায়, যেখানে আমাদের পরিচয় হয় দুজন মুখ্য চরিত্র বঙ্গিল এবং হুয়ারিমের সাথে। তারা দুজন হলো সামান বা উছা। তাদেরকে ডেকেছে অত্যন্ত ধনবান এবং বিত্তশালী একজন ব্যক্তি, যার নাম পার্ক। পার্ক তাদের ডেকেছে তার কারণ হলো তার সদ্যজাত পুত্রের জন্মের পর থেকে কান্নাই থামছে না। কোনো ডাক্তাররাও এর কোনো কারণ বলতে পারছে না। ওয়ারিম বাচ্চাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আর বুঝতে পারে সে এমন কোনো অভিশাপে অভিশপ্ত যা কিনা তার বাবা অথবা ঠাকুরদার থেকে এসেছে। এটা শুনে পার্কের স্ত্রী বলে, এটা কি করে সম্ভব? বাচ্চাটির বাবা তো এরকম কিছুতেই চাইবে না, আর তার দাদা অনেক দিন যাবৎ প্যারালাইজড। ওয়ারিম তখন বলে যে এই একই সমস্যা হয়তো আপনাদের বাড়িতেও রয়েছে, তাই সে তাদের বাড়িতে যায়। পার্ক তখন ওয়ারিমকে বলে যে এর আগেও তাদের সাথে এরকম সমস্যাই হয়েছে। পার্ক বলে যে তাদের বংশের প্রত্যেক সন্তানকেই এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এমনকি তার দাদা মানসিক হাসপাতালে আত্মহত্যা করেছেন, আর সেই সাথে তার স্ত্রীরও আগে 2 বার মিসক্যারেজ হয়েছে, আর তাই তারা এই বাচ্চাটাকে যে কোনো মূল্যে বাঁচাতে চাইছে। ওয়ারিম তখন বলে যে পার্কের কোনো পূর্বপুরুষের আত্মা হয়তো অতৃপ্ত রয়েছে, আর সম্ভবত এটি পার্কের দাদা, কেননা তার দাদার মৃত্যুর পরই প্রত্যেক বংশধর এই সমস্যা ফেস করছে। ওয়ারিম আরো জানায় এই সমস্যার সমাধানের জন্য আরো কিছু লোকের প্রয়োজন। এরপর কোরিয়াতে সিন শিফট হয়, আর আমরা এই সিনেমার আরো 2 জন প্রধান চরিত্রকে দেখতে পাই। একজনের নাম কিম সাং দেওক, আরেকজনের নাম ইয়াং দিউন। এখানে দেখা যায় তারা দুজন কোনো বিত্তশালী পরিবারের কোনো একজনের কফিন ঘুরছে। কিম সাং দেওক কবরের মাটি টেস্ট করে বুঝতে পারে যে জায়গাটা শুভ নাকি অশুভ। এই পরিবারের লোকজন কিছুদিন যাবৎ তাদের মৃত দাদিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছিল, আর তাই তারা এই কবর খোঁড়ার সিদ্ধান্ত নেয়। কবর খুঁড়ে তারা দেখতে পায় যে মৃতের নকল দাঁতের পাটি সেখানে নেই, আর তখন জানা যায় মৃত্যুর পর তার নাতি দাদির শেষ স্মৃতি হিসেবে সেই দাঁতের পাটি তার কাছে রেখে দিয়েছিল, আর সেই জন্য এই আত্মা তৃপ্ত হতে পারেনি বলে তারা দুঃস্বপ্ন দেখছিল। কিম সেন দেওক একজন ফেংশি এক্সপার্ট। ফেংশু মানে হচ্ছে সঠিক জায়গায় কবর দেওয়া, আর যারা এই সঠিক জায়গাটি নির্ধারণ করে দেন তাদেরকেই ফেংশু এক্সপার্ট বলা হয়। তারা এরকমটি করে যাতে মৃতের আত্মা শান্তি পায় এবং তার পরিবারের উপর কোনো রকম বিপদ নেমে না আসে। আর কিম সেন দেওক গত 40 বছর যাবৎ এর উপরই কাজ করছে। এরপর দেখা যায় হুয়ারিম আর বঙ্গিল কিম এবং ইয়াংসাকের কাছে আসে সেই পার্কের বিষয়টি নিয়ে। তাদের সাথে পার্কও কোরিয়াতে চলে আসে। পার্ক তাদেরকে রিকোয়েস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব তার দাদার কবরটি ঘুরতে এবং প্রতিস্থাপন করতে, যাতে তারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে আর তার শিশু সন্তানকে বাঁচাতে পারে। পার্কের দাদার কবরটি নর্থ এবং সাউথ কোরিয়ার সীমান্তের মাঝখানে পাহাড়ের উপরে একটা খুব অদ্ভুত আর ভয়ঙ্কর জায়গায় ছিল। কবরের কাছে এসে কিম নেগেটিভ এনার্জি ফিল করতে পারে। তারা কবরের কাছে ফলকটি লক্ষ্য করলে দেখতে পায় এই ফলকের মধ্যে কারো নাম লেখা নেই, শুধুমাত্র কিছু নম্বর লেখা রয়েছে। খ্রিস্টান ধর্মমতে তারা যখন কাউকে কবর দেয় তখন সেখানেকার ফলকে তার নাম, তার পিতার নাম, মৃত্যু তারিখ, জন্ম তারিখ এগুলো লেখা থাকে, কিন্তু এই কবরে এসব কিছুই নেই। এটা দেখে তারা খুবই অবাক হয়, কেননা পার্করা অনেক বড়লোক এবং বিত্তশালী। তাদের পরিবারের কারো এরকম এক সাধারণ কবর আশা করা যায় না। এ ব্যাপারে পার্ককে জিজ্ঞেস করা হলে সে বলে যে তার দাদু একজন সৈন্য ছিলেন এবং তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু তখনকার দিনে বিভিন্ন ধরনের কবর চোর ছিল, যারা বড়লোকদের কবর খুঁড়ে বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে নিত। আর খ্রিস্টান ধর্মে বড় লোকরা মারা গেলে তাদের ব্যবহার্য বিভিন্ন দামি জিনিস তাদের সাথেই কবর দেওয়া হতো। সেজন্যই তারা এই কবরটা এত সাধারণভাবে দিয়েছে, যাতে কবর চোররা বুঝতে না পারে যে এটা কোনো বড় লোকদের কবর। আর তাছাড়া কিসুনে নামে একজন শামান বা তান্ত্রিক নাকি তার দাদার কবরটা এখানেই দিতে বলেছিল। এটা শুনে কিম কিছুটা অবাক হয়, কেননা সে আগে কখনো কিসুনে নামে কোনো তান্ত্রিকের নাম শুনেনি।
তারপর তিনি জায়গার মাটি টেস্ট করে বুঝতে পারেন যে এই জায়গাতে নেগেটিভ এনার্জি রয়েছে, আর এটা কোনো সাধারণ নেগেটিভ এনার্জি নয়। তাই তিনি জানান যে এখানে তিনি কোনো রকমের কাজ করবেন না। সেদিন রাত্রে তারা পার্কের বাড়িতে পার্কের সাথে কথা বলছিল। তখন কথার এক পর্যায়ে পার্ক তাদেরকে বলে যে আমি এত কিছু করছি শুধুমাত্র আমার ছোট্ট সন্তানের জন্য, আপনারা প্লিজ কোনো একটা ব্যবস্থা করুন। তখন ওয়ারিম এখানে একটা বিশেষ রিচুয়ালের কথা বলে যেটা তারা কবর খোঁড়ার সময় করলে হয়তো এই নেগেটিভ এনার্জি গুলো তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাকিরাও তখন ওয়ারিমের কথাই একমত হয় এবং একটি নির্দিষ্ট দিন ঠিক করে। নির্দিষ্ট দিনে তারা এই রিচুয়ালটি করার জন্য 5টি শূকর নিয়ে আসে। যে 5জন লোক কবর খুঁড়বে সেই 5জন লোককে রিপ্রেজেন্ট করবে এই শূকরগুলো। বঙ্গিল এই 5 জনের মাথায় লাল টিকা দিয়ে দেয়। আর এই রিচুয়ালে পার্কের ফুফু অর্থাৎ যার কবর খোঁড়া হচ্ছে তার মেয়েও উপস্থিত ছিল। তারপর এই রিচুয়ালটা শুরু হয়ে যায়, আর এই রিচুয়ালটা দেখতে অনেক অদ্ভুত ছিল। বঙ্গিল ঢাক ঢোল পিটিয়ে বাজনা বাজাতে থাকে, আর ওয়ারিম সেই বাজনার তালে তালে নাচতে থাকে। নাচের মধ্যেই সেই শূকরগুলোকে আঘাত করতে থাকে আর সেগুলো রক্ত খেতে থাকে। দেখে মনে হচ্ছিল ওয়ারিম যেন পজেসড হয়ে আছে। এখানে একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে এই সিনটা নাকি করার সময় সত্যিকারী ওঝাদের পরামর্শ নিয়েই করা হয়েছিল। আর এই সিনটা করার পর এখানে যারা যারা উপস্থিত ছিল সবাই নাকি অসুস্থ হয়ে পড়েছিল। সো বুঝতেই পারছো মুভিটাকে একদম রিয়েলিস্টিক করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। তো যাই হোক, এই রিচুয়ালটার মাধ্যমেই তারা কবরটি খুঁড়ে কফিনটা উপরে নিয়ে আসে। কফিনটা বের করার পরও সেখানে একজন শ্রমিক মাটিতে একটু ঘুরে ঘুরে দেখছিল যে সেখানে আর কিছু পাওয়া যায় কিনা। তখনই সে এখানে একটি সাপ দেখতে পায় যার মাথাটা একটা মহিলার মতো ছিল। সে বিষয়টা পাত্তা না দিয়ে কোদাল দিয়ে সাপটিকে দুটুকরো করে দেয়। তখন সাপটির গলা থেকে মহিলার চিৎকারের মতো আওয়াজ বের হয়। ঠিক তখনই আকাশ কালো করে বৃষ্টি নামে। তখন তারা কফিনটি আবার পুনরায় কবর না দিয়ে সেটি মর্গে রেখে দেয়, কেননা তারা মনে করে বৃষ্টির মধ্যে কাউকে কবর দেওয়া দুর্ভাগ্যজনক। কিন্তু কিমের মন থেকে সন্দেহ কিছুতেই যাচ্ছিল না। তাই কিম পাহাড়ের পাশে একটি গ্রামের মন্দিরে কিসুনের খোঁজ করতে চায়। সেখানে একজন বৃদ্ধ ছিল। তিনি জানান এই নামে এখানে কখনোই কোনো তান্ত্রিক ছিল না, এমনকি এই নামটি সে শুনেওনি কখনো। কিম তখন তাকে সেই কবরটির ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এই কবরটি সম্পর্কে অনেক রকম গুজব শোনা যায়, যেমন সেই কফিনের মধ্যে নাকি অনেক মূল্যবান ধন সম্পদ রয়েছে, আর অনেকেই নাকি সেই ধন সম্পদের খোঁজে সেখানে গিয়েছে, কিন্তু কেউই সেই কবরটি খুঁড়ে ধন সম্পদ আনতে পারেনি। এমনকি কেউ সেই কবরটি খুঁড়ে সেখান থেকে ফিরেও আসতে পারেনি। আর সেই কবর চোরদের যেই অস্ত্রগুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত তার মন্দিরেই রয়েছে। অন্যদিকে মর্গে এক কর্মচারী যে কিনা এই গুপ্তধনের ব্যাপারটি জানতো, সে গুপ্তধনের আশায় সেই কফিনটি খুলে। তখন এই কফিনটির ভিতর থেকে পার্কের দাদার আত্মা বের হয়ে যায়, আর এটি ওয়ারেম দেখে ফেলে। আর এই আত্মাটি প্রথমে গিয়ে পার্কের বাবা মাকে হত্যা করে, আর তারপর পার্ককে হত্যা করতে চায়। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে আত্মাটি কেন তার নিজের বংশধরকেই খুন করছে। এই আত্মাটা হয়তো তার পরিবারের জন্য অতৃপ্ত ছিল, নয়তোবা তার পরিবারের উপর ওর হয়তো কোনো ক্ষোভ ছিল, আর সেজন্যই সে তার ব্লাড লাইনকে হত্যা করছে। অন্যদিকে কিম পার্ককে ফোন করে বলে যে তোমার দাদার আত্মাটি কফিন থেকে বের হয়ে গেছে এবং সে তার বংশধরকে শেষ করে ফেলতে চাইছে, তাই তুমি সাবধান থেকো। ঠিক সেই সময় তার বাসার কলিং বেল বেজে ওঠে। সে শুনতে পায় দরজার উপাস থেকে কিম তাকে দরজা খুলতে বলছে, অর্থাৎ তার ফোনেও কিম রয়েছে এবং দরজার বাইরেও কিম রয়েছে। এবার সে কনফিউজড হয়ে পড়ে, কোনটা আসল কিম, যে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে নাকি যে ফোনে কথা বলছে। ফোনে থাকা কিম তাকে বলছে যে সে যাতে দরজা না খুলে তার জানালা খুলে ফেলে, আর বাইরে দাঁড়ানো কিম বলছে সে যেন দরজাটা খুলে দেয়। এই কনফিউশনের মাঝখানে পার্ক ফোনের কিমের কথাই বিশ্বাস করে আর জানালাটা খুলে দেয়। আর তখনই জানালা দিয়ে পার্কের দাদার তা ঢুকে পড়ে, অর্থাৎ ফোনে যে কিম রয়েছিল সেটি নকল, আর বাইরে যে কিমটি রয়েছিল সেই ছিল আসল। অন্যদিকে দরজার বাইরে কিম হোটেলের একটি স্টাফের সাহায্যে রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখতে পাই পার্ক অলরেডি পসেসড হয়ে আছে। পার্ক মারা যাওয়ার পূর্বে তাকে একটি অদ্ভুত কথা বলে। সে বলে যে শিয়াল বাঘের কোমরে আঘাত করেছে। এই কথার কোনো মানে কিম বুঝতে পারে না, কিন্তু এর মানে আমরা পরে জানতে পারবো। তারপর পার্কের দাদার আত্মাটি চায় তাদের
বংশের শেষ সন্তান অর্থাৎ পার্কের সেই বাচ্চাটাকে মারার জন্য। আর কিমরা এটা বুঝতে পারে পার্কের যে ফুফুকে আমরা দেখেছিলাম কবর খননের সময় উপস্থিত থাকতে, সেই ফুফুর পারমিশন নিয়ে পার্কের দাদার কফিনটি পুড়িয়ে দেয়, আর সেই সাথে পার্কের দাদার আত্মাও মুক্তি পেয়ে যায়। আর এরপর থেকেই ঘটতে শুরু করে আসল ঘটনা। কবর খননের সময় আমরা যে লোকটিকে দেখেছিলাম যে কিনা একটা সাপকে কোদাল দিয়ে কেটে ভাগ করে ফেলেছিল, সেই ওয়ার্কারের সাথে কোনোভাবে কিমের যোগাযোগ হয়। লোকটি কিমকে জানায় যে সে সেই সাপটি মারার পর থেকে চতুর্দিকে শুধুমাত্র সাপ দেখছে, আর এই সাপটা রীতিমতো তাকে ভয় দেখাচ্ছে। ওয়ার্কারের কাছ থেকে সব কথা শুনে কিম আবার সেই কবরের জায়গাটিতে যায় আর খনন করতে শুরু করে, কেননা কিমের মনে আগে থেকেই এই বিষয়টা নিয়ে সন্দেহ ছিল। তার ধারণা শুধুমাত্র পার্কের দাদার কবরের জন্য এত কিছু ঘটছে না, এর মধ্যে হয়তো আরো বড় কিছু রয়েছে যা অনেক ভয়ঙ্কর। তো কিম এখানে ঘুরতে ঘুরতে আরো একটি কফিন খুঁজে পায়, যেটি কিনা মাটিতে লম্বালম্বি ভাবে পোতা হয়েছে। এটা দেখে কিম বাকিদেরকেও ডেকে পাঠায়, আর তারা সবাই মিলে এই কফিনটাকে কবর থেকে তুলে ফেলে। এই কফিনটা দেখতে কোনো মানুষের কফিনের মতো নয়, বরং কোনো দানবের কফিনের মতো দেখতে, কেননা এই কফিনটি ছিল 7 ফুটের, আর কোনো মানুষের কফিন 7 ফুটের হয় না। তারা তখন সেই কফিনটিকে নিয়ে পাশের গ্রামের সেই মন্দিরটিতে যায়, আর সেখানেই তারা সেই রাতটি কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এই কফিনটি থেকে যাতে কোনো অশুভ আত্মা না বের হতে পারে, এজন্য কফিনটির চারপাশে জাল আর ঘোড়ার রক্ত দিয়ে একটা বন্ধন তৈরি করে ফেলে। এই সময় ওয়ারিম আর কিম পার্কের ফুফুর সাথে কথা বলে যে এই কফিনটি এখানেই কেন কবর দেওয়া হয়েছে, এর আসল রহস্য কি। আর এখানে আমরা জানতে পারি পার্কের দাদা আগে একজন সামান্য সৈনিক ছিলেন। যখন কোরিয়ার ও জাপানের যুদ্ধ লেগে যায়, তখন তার দাদা কোরিয়ানদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর জাপানিদেরকে সাপোর্ট করে, আর এজন্যই তারা এত বড় লোক হতে পেরেছিল। অর্থাৎ পার্কের দাদা কোরিয়ানদের সাথে বেইমানি করেছিল। আর কিসুনে নামে যে তান্ত্রিকটি তার দাদার কবরটি এখানে দিতে বলেছিল, সে ছিল আসলে একজন জাপানি তান্ত্রিক। তো এখানে একটা প্রশ্ন থাকে যে জাপানিরা কেন নিচের দলের লোককে এরকম একটা দুর্গম ও নির্জন জায়গায় কবর দিতে বলেছে। এই প্রশ্নের উত্তরটি আমরা পরে জানতে পারবো। আর সেই কবরের ফলকে নামের পরিবর্তে আমরা যে নাম্বারগুলো দেখেছিলাম সেগুলো কোনো সাধারণ নম্বর নয়, সেগুলো হচ্ছে ওই স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের নম্বর। সেদিন রাতে ঘটে আরেক ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে বঙ্কিলের ঘুম ভাঙলে সে দেখতে পাই এই মন্দিরের যে বৃদ্ধ পুরোহিতটি ছিল, সে তার পেটের উপর দাঁড়িয়ে অদ্ভুত কিসব বলছে। সে এরকমটা বলছিল যে আমার লিভার নিয়ে নিয়েছে। আর এতটুক পর্যন্ত শোনার পর বঙ্কিলের ঘুম ভেঙে যায়, আর সে উঠে বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। বঙ্কিল তারপর সেই বৃদ্ধটিকে খুঁজতে যায়। খুঁজতে গিয়ে সে দেখতে পায় 7 ফুট লম্বা একটি দানব এই বৃদ্ধের পেট ছিঁড়ে লিভার খেয়ে ফেলছে। আর এজন্যই স্বপ্নে এই বৃদ্ধটি তাকে বলছিল যে তার লিভার খেয়ে ফেলছে। এটি দেখে বঙ্কিল বাকিদেরকে ডাকতে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়ারিম তার মৃত দাদির সাথে কথা বলছে। তার দাদিও একজন অনেক শক্তিশালী যোদ্ধা ছিল, আর ওর এই দাদির থেকেই ওয়ারিম এবং তার বোন তন্ত্র শিক্ষা লাভ করে। তো ওয়ারিমের দাদি এখানে ওয়ারিম সেখানে যেতে নিষেধ করে, কিন্তু ওয়ারিম তবুও সেখানে যায়। আর কফিনটির কাছে গিয়ে দেখতে পারে কফিনটির ডালা খোলা রয়েছে এবং তার মধ্যে একটি জাপানিজ সৈন্যের মাথার হেলমেটটি রয়েছে। তখনই সেখানে সেই দানবটি চলে আসে এসেই ওয়ারিমকে আক্রমণ করে। তখন বঙ্কিল তাকে বাঁচাতে আসে এবং উল্টো দানবটির হাতে মার খায় এবং এই দানবটি তার পেটের এক পাশ কেটে দেয়। আর এরপর যখন সে আবার ওয়ারিমকে আক্রমণ করতে চায়, তখন সে ওয়ারিমের পিছনে কিছু স্তম্ভ দেখতে পায়। আর এটা দেখে সে বুঝতে পারে যে এটা একটা মন্দির। আর তারপর সে আগুনের গোলা হয়ে এখান থেকে চলে যায়। আর এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, আর সেটি হচ্ছে এই দানবটি আগুনের তৈরি। ওয়ারিম বঙ্কিলকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসে, কিন্তু বঙ্কিলের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। বঙ্কিলের এই অবস্থা দেখে কিমের অনেক খারাপ লাগে, আর সেই সাথে কিম অনেক গিল্টিও ফিল করতে থাকে, কেননা তার মনে হয় এই সব কিছু তার জন্যই শুরু হয়েছে, আর এই সব কিছু তাকেই শেষ করতে হবে। আর সবকিছু শেষ করতে হলে আবার শুরুর থেকে শুরু করতে হবে। তখন তার মন্দিরের সেই বৃদ্ধ পুরোহিতের কথা মনে পড়ে, যে কিনা তাকে বলেছিল যে কবর চোরদের অনেক অস্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস তার মন্দিরে রয়েছে। আর সেজন্য কিম এই মন্দিরের মধ্যে সব জিনিসপত্র কাটাতে থাকে।
এখানে কিম একটি ডায়েরি খুঁজে পায় আর সেই ডায়েরিটি পড়ে সে জানতে পারে যে এরা টাওইজমে বিশ্বাসী। টাওইজম হচ্ছে এমন একটি ধারণা যেখানে বিশ্বাস করা হয় যে এই টাওইজম 5টি এলিমেন্ট নিয়ে গঠিত, আর এই 5টি এলিমেন্ট হচ্ছে উড, মেটাল, ফায়ার, ওয়াটার এবং আর্থ। আর এরা প্রত্যেকেই একে অপরের বিপরীত। এখানে উড ও মেটাল একে অন্যের বিপরীত, আবার ফায়ার ও ওয়াটার একে অন্যের বিপরীত। আর এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে। অন্যদিকে দেখা যায় ওয়ারিম হসপিটালে তার বোনের সাহায্যে বঙ্গিলের মধ্যে সেই জাপানিজ জেনারেলের আত্মাটাকে ডেকে আনে, আর তারপর তাদের আত্মার সাথে কথোপকথনে তারা বুঝতে পারে যে এই আত্মাটা আসলে কোনো একটা কিছু প্রোটেক্ট করছে। তারপর সিন আবার কিমের দিকে শিফট হয় আর আমরা দেখতে পাই কিম সেই কবরটি আবারও ঘুরছে, আর ঘুরতে ঘুরতে সে দেখতে পাই এই কবরটার মধ্যে সেই জাপানিজ জেনারেলের বডি পড়ে আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়, কেননা এই বডিটা সেই কফিনের মধ্যে ছিল যেটা কিনা লম্বালম্বি ভাবে পোতা ছিল, আর সেই কফিনটা তারা তুলে ফেলেছিল। তাহলে এই লাশটা কিভাবে এখানে এলো? কারণ হচ্ছে এই কবরে যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের লেখা ছিল লাশটার সাথে সেই নম্বরের কোনো একটা কানেকশন রয়েছে। সে রাতের বেলা যেখানেই থাকুক না কেন দিনের বেলা তাকে এখানেই আসতে হবে। বেলা এই লাশটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকে আর রাতের বেলায় এটি জেগে ওঠে। তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে এই জাপানিজ জেনারেলের আত্মা কিছু একটা প্রোটেক্ট করছে। তো চলো এবার জেনে নেওয়া যাক যে সে কি প্রোটেক্ট করছে। জাপানিরা যখন বুঝতে পারে যে কোরিয়ার সাথে যুদ্ধ করে যেটা সম্ভব নয়, তখন তারা কালো জাদুর আশ্রয় গ্রহণ করে। কোরিয়াকে ধ্বংস করার জন্য তারা কোরিয়ার নানা জায়গায় কিছু মন্ত্রপুত রড গেঁথে দেয়। এতে করে দেশে নানান বিশৃঙ্খলা লেগে থাকবে আর দেশ আস্তে আস্তে অবনতির দিকে যাবে। আর ধারণা করা হয় নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া ঠিক একই কারণে বিভক্ত হয়ে গেছে। তোমাদের কি খেয়াল আছে পার্ক মারা যাওয়ার সময় কি বলেছিল? সে বলেছিল শিয়াল বাঘের কোমরে আঘাত করেছে, যার মানে তখন আমরা বুঝতে পারিনি। এখানে শিয়াল মানে হচ্ছে কিসুনে আর বাঘের কোমর বলতে সেই জায়গাটাকে বোঝানো হয়েছে যেখানে পার্কের দাদার কবর ছিল, অর্থাৎ সেখানেও একটি রড পোতা হয়েছে। আর যাদেরকে আমরা এতক্ষণ কবরচোর ভাবছিলাম তারা আসলে কবরচোর নয়, তারা হচ্ছে একদল দেশপ্রেমী যারা কিনা পুরো কোরিয়া থেকে খুঁজে খুঁজে এই রডগুলো বের করছিল। আর তারা পার্কের দাদার কবরটি কোনো ধন সম্পদের লোভে নয়, বরং এই রডটি তোলার জন্যই ঘুরছিল। আর সবগুলো রড তারা তুলে ফেললেও এই রডটি তারা তুলতে পারেনি, কারণ এই রডটি তুলতে গিয়ে তারা প্রত্যেকে মারা পড়েছিল। আর এই জাপানিজ জেনারেলটি এই রডটাকেই প্রোটেক্ট করছিল। এটা জানার পর কিম একটা প্ল্যান করে। সে ওয়ারিমকে বলে রাতের বেলা সে জাপানিজ জেনারেলের আত্মাকে বিজি রাখবে, দিকে কিমরা গিয়ে সেখান থেকে সেই রডটি তুলে ফেলবে। তারা এটাও বুঝতে পারে জাপানিজ জেনারেল কেন বঙ্গিকে পুরোপুরিভাবে মারতে পারেনি। তার পুরো শরীরে বৌদ্ধ মন্ত্র ট্যাটু করা ছিল, আর তারা সবাই নিজেদের শরীরে কালি বৌদ্ধ মন্ত্র লিখে এই অভিযানটি করতে যায়। প্ল্যান অনুযায়ী ওয়ারিম সেদিন রাতে এই জাপানিজ জেনারেলের আত্মাকে নানাভাবে ডিস্ট্রাক্ট করে রাখে বা বিজি রাখে। এক পর্যায়ে এই আত্মাটি ওয়ারিমকে যখন মারতে যায় তখন তার দাদি এসে তাকে প্রোটেক্ট করে। অন্যদিকে কিম আর ইয়ং অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই শেষ রোডটি তারা খুঁজে পায় না। জাপানিজ জেনারেলের আত্মা কোনোভাবে ব্যাপারটি বুঝে যায় আর সেখানে চলে আসে। তাদের দেখে অনেক রেগে যায়। কিমকে সে মারতে মারতে প্রায় আধমরা বানিয়ে ফেলে। কিমকে বাঁচানোর জন্য ওয়ারিম আর ইয়ং এই দানবটার শরীরে সাদা ঘোড়ার রক্ত ঢেলে দেয়, কেননা সাদা ঘোড়ার রক্তকে তারা পবিত্র মনে করে। এতে সে কিছুটা আহত তো হয়, কিন্তু পুরোপুরিভাবে শেষ হয় না, বরং উল্টো রেগে গিয়ে ওয়ারিম আর ইয়ং এর গলা টিপে ধরে। আর তখনই এই জাপানিজ জেনারেলের আত্মার দিকে তাকিয়ে কিম তার আধ্যাত্মিক শক্তি বলে কিছু ভিশন দেখতে পায়। আর এখানেই আসে গল্পের আসল টুইস্ট। এই কিসুনে অনেক বুদ্ধিমান ছিল। সে জানতো যে কোরিয়ানরা এই সমস্ত রডগুলোর ব্যাপারে জেনে যাবে আর প্রত্যেকটাই তুলে ফেলবে, কিন্তু তারপরেও যদি শুধুমাত্র একটা রড তারা লুকিয়ে রাখতে পারে তাহলেও কোরিয়া পুরোপুরিভাবে উন্নতি করতে পারবে না। আর এজন্য সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে। এই জাপানিজ জেনারেল জীবিত অবস্থায় প্রায় 10,000 নিরীহ মানুষকে হত্যা করেছিল। যুদ্ধে যখন সে মারা যায় তখন কিসুনে তার বডি নিয়ে একটা রিচুয়াল করে, যার ফলে তার শরীর একটা দানবে পরিণত হয়। আর তারপর সে যেই তলোয়ারটি দিয়ে এত এত মানুষকে খুন করেছিল সেই তলোয়ারটাকে নিয়ে কালো জাদুর মন্ত্র পড়ে তার শরীরে লম্বালম্বি ভাবে ঢুকিয়ে দেয়। আর তারপর এই জাপানিজ জেনারেলের বডিটাকে লম্বালম্বি
এভাবে এখানে কবর দেয়। অর্থাৎ শেষ রডটি হলো জাপানিজ জেনারেল নিজেই। কিন্তু তারপরেও তার মনে সন্দেহ ছিল যে কেউ এই রডটাকে না তুলে ফেলে, আর তাই রডটাকে আরো বেশি সিকিউর করার জন্য এই কবরের উপরই পার্কের দাদার কবরটি সে দিতে বলে। কেননা পার্কের দাদা একজন কোরিয়ান সৈনিক ছিল, তাই কেউ এখানে রড আছে বলে সন্দেহ করবে না। কিম যখন এটা বুঝতে পারলো যে জাপানিজ জেনারেল নিজেই হচ্ছে শেষ রড, তখন সে ভাবতে থাকে যে কিভাবে এই রডটাকে ধ্বংস করা যায়। তখন তার মনে পড়ে এই জাপানিজ জেনারেলের মেইন এলিমেন্ট হচ্ছে ফায়ার, আর ডাওজিয়াম তত্ত্ব অনুযায়ী ফায়ারের বিপরীত হচ্ছে ওয়াটার। কিম তখন তার রক্তে ভেজা এক কাঠের লাঠি জাপানিজ জেনারেলের বডি দিয়ে ঢুকিয়ে দেয়, আর এভাবে জাপানিজ জেনারেলের সাথে সাথে শেষ রডটিও ধ্বংস হয়ে যায়। আর এখানেই আমাদের মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।